আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা দশম অধ্যায়ের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায় নিয়ে আলোচনা করছি। তো এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আশা করি তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমরা ট্রানজিস্টর বিষয়ে আলোচনা করেছিলাম, যে ট্রানজিস্টর কিভাবে চেনা যায় সেটা শিখেছি, ট্রানজিস্টর কি এটা সংজ্ঞা পড়েছি। আজকে আমরা ট্রানজিস্টরে কিভাবে প্রবাহ সৃষ্টি হয়, ট্রানজিস্টরের বিভিন্ন কনফিগারেশন এবং ট্রানজিস্টরের ব্যবহার, সুইচ এবং বিবর্ধক হিসেবে ট্রানজিস্টরের ব্যবহার, এই বিষয়ে আমরা আলোচনা করব। তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস। প্রথমে আমরা এখানে দেখি যে ট্রানজিস্টরের একটা ছবি আঁকানো হয়েছে। ট্রানজিস্টর দুই প্রকার, আমরা জানি একটা পিএনপি ট্রানজিস্টর আর একটা হলো এনপিএন ট্রানজিস্টর। তো পিএনপি ট্রানজিস্টর এবং এনপিএন ট্রানজিস্টর আমরা সিম্বল হিসেবে এভাবে শিখেছি যে এটা হলো ট্রানজিস্টরের তিনটা পার্ট আছে, একটা হলো ইমিটার, একটা হলো বেস আর একটা হলো কালেক্টর। ইমিটারে আমরা বলছি সবচেয়ে বেশি ডপিং থাকে, আর বেস খুব পাতলা থাকে, কম ডপিং থাকে। আর কালেক্টরের চেম্বারটা বড় হয় এবং কালেক্টরে ডপিং ঘনত্ব ইমিটারের থেকে সামান্য কম। আচ্ছা, ট্রানজিস্টর সিম্বল হিসেবে আমরা এইভাবে দেখি যে এই যে তীর চিহ্ন সম্বলিত এই জিনিসটাকে বলা হয় ইমিটার, এখানে ই লেখা আছে। আর তীর চিহ্নটা যদি বাইরের দিকে হয় তাহলে এটা হলো এন টাইপের ইমিটার। তাহলে এটা হলো ইমিটার, এটা হলো বেস, এটা হলো কালেক্টর। তাহলে বেজের সাথে এই সোজা চিহ্নটা হলো বেস, আর কালেক্টরের সাথে কিছুই থাকবে না, আর ইমিটারের সাথে তীর চিহ্ন থাকবে, এটা হলো কালেক্টর। তাহলে এটাকে আমরা বলছি এনপিএন ট্রানজিস্টর, কারণ এটা হলো ইমিটারটা এন টাইপের। এই এইটা হলো তীর চিহ্ন ভিতরের দিকে, এই জন্য এটা হলো পি টাইপের ইমিটার। তাহলে এটা ইমিটার, এটা হলো বেস, এটা হলো কালেক্টর। তাহলে এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টর আমরা বুঝতে পারলাম। এটা হলো ট্রানজিস্টরের ব্লক ডায়াগ্রাম, আর এই দুটো হলো ট্রানজিস্টরের সিম্বলিক ডায়াগ্রাম। তো আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পারলা যে ট্রানজিস্টরের কনফিগারেশন, অর্থাৎ ট্রানজিস্টরের সিম্বল এবং ট্রানজিস্টরের ব্লক ডায়াগ্রাম, এগুলো থেকে আমরা এখন সার্কিটে যখন আঁকাবো, সাধারণত সার্কিটে ট্রানজিস্টরের সিম্বল আঁকানো থাকে। এজন্য এটা খুব ভালো করে মনে রাখতে হবে। তীর চিহ্ন সাথে যেটা থাকে সেটাই সবসময় ইমিটার, আর ইমিটারে ডপিং ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। এখানে ইমিটারে ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি আছে। এখানে এটা হলো পি টাইপের ইমিটার, অর্থাৎ এখানে পজিটিভ হোল বেশি আছে, এই আর কি, ডপিং ঘনত্ব বেশি। তো আমরা এটুকু বুঝতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব ট্রানজিস্টর কিভাবে কাজ করে। আমরা ডায়োড কিভাবে কাজ করে দেখছি, যে ডায়োডকে বায়াসিং করা হয়, ডায়োডের বায়াসিং এর ফলে ডায়োড কাজ করে। এরকম ট্রানজিস্টরকেও বায়াসিং করা হয়, বায়াসিং না করা হলে ট্রানজিস্টর কাজ করে না। ডায়োডের যেমন দুইটা বায়াসিং, একটা ফরওয়ার্ড বায়াসিং এবং রিভার্স বায়াসিং, ট্রানজিস্টরও এরকম ফরওয়ার্ড এবং রিভার্স বায়াসিং আছে। ট্রানজিস্টরের আমরা ট্রানজিস্টরকে যদি কাজে লাগাতে চাই, কোনো ট্রানজিস্টর দ্বারা যদি আমরা কারেন্ট ফ্লো পেতে চাই, তাহলে ট্রানজিস্টরকে বায়াসিং করা হবে। ট্রানজিস্টরের সবসময় ট্রানজিস্টরকে অ্যাক্টিভ করতে চাইলে, মানে কাজ করাইতে চাইলে, ট্রানজিস্টরের ইমিটারকে সর্বদাই ফরওয়ার্ড বায়াস করতে হয় এবং কালেক্টরকে রিভার্স বায়াস করতে হয়। অর্থাৎ ইমিটার এবং বেস জাংশন ফরওয়ার্ড বায়াস এবং ইমিটার কালেক্টর জাংশন রিভার্স বায়াস। আচ্ছা, আমরা ছবিতে দেখি, আমরা তিনটা কনফিগারেশন এঁকেছি। একটা হলো কমন ইমিটার, একটা হলো কমন বেস, আর একটা হলো কমন কালেক্টর। আচ্ছা, কমন কেন বলতেছি, এখানে ইমিটারটা কমন, ব্যাটারির দুই পাশে ব্যাটারি আছে, মাঝখানে ইমিটার, এটাকে বলছে কমন বেস। এইটা হলো বেস কমন। আমরা এই যে স্যাম্বল থেকে শিখেছি, এটা হলো বেস, এটা হলো বেস কমন। বেজের এই পাশে একটা ব্যাটারি, এ পাশে একটা ব্যাটারি, বেসকে কমন রাখা হয়েছে। এটা হলো কমন কালেক্টর, কালেক্টরকে কমন রাখা হয়েছে, এ পাশে হলো একটা ব্যাটারি, এ পাশে একটা ব্যাটারি, এটা হলো কালেক্টর। তাহলে এই তিনটা কনফিগারেশনের মাধ্যমে আমরা ট্রানজিস্টরকে কাজে লাগাইতে পারবো। সব ক্ষেত্রেই আমরা দেখব যে এই তিনটা কনফিগারেশন, অর্থাৎ ট্রানজিস্টর যে গঠন, এগুলোর মাধ্যমে ট্রানজিস্টর কাজ করে। সব ক্ষেত্রেই আমরা দেখব যে ইমিটারকে সম্মুখী ঝোঁক এবং কালেক্টরকে বিমুখী ঝোঁক, অর্থাৎ রিভার্স বায়াস করা হয়েছে। ইমিটার ফরওয়ার্ড বায়াস কিভাবে, যে আমরা জানি এখানে এটা এন টাইপের ইমিটার,
এন টাইপের ইমিটার হলে আমরা ইমিটারকে সম্মুখী যোগ কিভাবে করি? ইমিটার হলো এন টাইপ, নেগেটিভ আছে, নেগেটিভে নেগেটিভ যুক্ত করা হয়, অর্থাৎ নেগেটিভে নেগেটিভ যুক্ত করেছি, তাহলে এটাকে আমরা বলতেছি এটা সম্মুখী যোগ লাভ হয়েছে। এটা হলো বায়াসিং ভোল্টেজ, এটা দিয়ে আমরা ইমিটারকে সম্মুখী যোগ করতেছি, যে ইমিটারকে আমরা দেখি যে সম্মুখী যোগ। আর এটা হলো কালেক্টর, কালেক্টরে যদি আমরা রিভার্স বায়াস করতে হয়, তাহলে কালেক্টরে যদি আমরা পজিটিভ দিই, অর্থাৎ কালেক্টর হলো এন টাইপের কালেক্টর, এন হলো নেগেটিভ, নেগেটিভ টাইপের কালেক্টর, নেগেটিভ আমরা দিয়েছি পজিটিভ, এজন্য এটা সম্মুখী যোগ। শিক্ষার্থী, আশা করি তোমরা কথাগুলো বুঝতে পারতেছো, খুব গুরুত্বপূর্ণ কথা, এগুলো মনে রাখতে হবে। এখন দেখো কমন বেজের ক্ষেত্রে আমরা কি জানি, এই যে বেস কমন, অর্থাৎ এখন আমরা বায়াসিং রুল কি, বায়াসিং হলো ইমিটার সর্বদাই সম্মুখী যোগ। এখানে ইমিটারটা কি টাইপের, এই যে ইমিটারটা হলো এখানে এন টাইপের ইমিটার কি, এখানে নেগেটিভ আছে, তাহলে নেগেটিভে নেগেটিভ, এই যে নেগেটিভে ব্যাটারি নেগেটিভ লেগেছে, এই জন্য এটা ফরওয়ার্ড বাইস। আর কালেক্টর রিভার্স বাইস, এখানে কালেক্টরটা কি টাইপের, যেহেতু এন টাইপের কালেক্টর, তাহলে এখানে রিভার্স বাইস হলে এখানে পজিটিভ দেওয়া হবে, এই যে পজিটিভ দেওয়া হয়েছে, এই জন্য কালেক্টরের পজিটিভ, তাহলে এটা হলো আমাদের রিভার্স বাইস হয়েছে, অর্থাৎ ট্রানজিস্টরটা কাজ করবে। আবার দেখো এই কনফিগারেশনটা হলো কমন কালেক্টর, সংক্ষেপে লেখা হয়েছে কমন কালেক্টর কনফিগারেশন। কমন কালেক্টর কেন বলতেছি, যে এখানে কালেক্টরটা কমন। আচ্ছা, এখানে ইমিটার সবসময় কি হবে, ফরওয়ার্ড বাইস। এখন ইমিটারটা কি টাইপের, ইমিটারটা আমরা দেখতেছি, ইমিটারটা আমাদের এখানে ফরওয়ার্ড বাইস করা হবে। ইমিটারটা এন টাইপের ইমিটার, আর এখানে হলো কালেক্টর হলো রিভার্স বাইস, কালেক্টরটা কি টাইপের, এন টাইপের। তাহলে এইটাকে যদি আমরা এখন বায়াসিং করতে চাই, তাহলে এখানে আমাদের একটা সার্কিট যুক্ত করা লাগবে। আমরা যদি এখানে আউটপুটটা এখান থেকে নিই, বহির্গামী আউটপুটটা, অর্থাৎ কালেক্টর এখানে আমাদের কমন, এটা হলো এনপিএন, এই সার্কিটটা আমরা আসলে এইটা পিএনপির জন্য ঠিক সার্কিট আঁকানো হয়েছে। এটা যদি আমরা পিএনপি করে দিই তাহলে ঠিক আছে, অর্থাৎ আমরা এটা যদি আমরা পিএনপি করি, অর্থাৎ এই দিকে যদি আমরা এটাকে যদি পিএনপি, পি টাইপের ইমিটার, তাহলে পি টাইপের ইমিটার ফরওয়ার্ড বাইজ হয়েছে। আর এটা হলো কালেক্টর, কি টাইপের, এন টাইপের, এম এন পি এনপি, পি টাইপের কালেক্টরের সাথে যে নেগেটিভ লেগেছে, এজন্য এটা অ্যাক্টিভ থাকবে। যদি একইভাবে আমরা যদি এটাকে এনপিএন আঁকাতাম, তাহলে কালেক্টর এটা এভাবে আঁকাতে হতো। জাস্ট তোমাদেরও শেখা হচ্ছে। এই যেহেতু এটা কালেক্টর, তাহলে এটা এন টাইপের কালেক্টর, তাহলে মাইনাস দিতে হবে, প্লাস মাইনাস প্লাস। প্লাস, এখানে একটা প্লাস দিই, মাইনাস দিই। আচ্ছা, আর এখানে দেব আমরা প্লাস, এখানে দেব মাইনাস। আচ্ছা, আমরা দেখতেছি ইমিটারটা হলো এন টাইপের ইমিটার, এন টাইপের এই মাইনাস লাগালাম, নেগেটিভের নেগেটিভ, তাহলে এটা ফরওয়ার্ড বাইস হলো। আর কালেক্টর পিএন কালেক্টরটা হলো নেগেটিভে আমরা নেগেটিভ দিলাম, এই জন্য এটা কমন কালেক্টর। এই জন্য কালেক্টর হলো নেগেটিভের নেগেটিভ, বায়াসিং ভোল্টেজ দ্বারা নেগেটিভে আসছে, তাহলে এটা আমরা অ্যাক্টিভ থাকবে। তাহলে বায়াসিং রুল আমরা যেটা বুঝলাম, যে সবসময় কালেক্টর হবে রিভার্স বায়াস আর ইমিটার হবে ফরওয়ার্ড বায়াস, তাহলেই একটা ট্রানজিস্টর কাজ করবে। এখন এটা তিনটা কনফিগারেশনে আমরা কাজ করলাম, এটাও কমন কালেক্টর, এখানে হলো কমন ইমিটার, এটা এনপিএন এর জন্য আঁকাইছি, তোমরা পিএনপি এর জন্য আঁকাইতে পারবা। যখন এটা পিএনপি হবে, তীর চিহ্ন ভিতরে থাকে, ব্যাটারিটা চেঞ্জ হবে। এখানে হলো কমন বেস, হ্যাঁ, কমন বেজের জন্য আমরা কোন চিত্র আঁকেছি, এনপিএন এর। পিএনপির জন্য কমন বেস আঁকাবা তোমরা নিজেরাই, তখন এই ব্যাটারি এই তীর চিহ্ন ভিতরে থাকবে, ব্যাটারি কনফিগারেশন এখানে মাইনাসের জায়গায় প্লাস হবে, আর এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে, ব্যাটারিটা চেঞ্জ করে দিয়ে। ঠিক মতো তোমরা অঙ্কন করা শিখবা। তাহলে এই কনফিগারেশনের মাধ্যমে আমরা ট্রানজিস্টরকে কাজে লাগাতে পারি, এটা আমরা শিখলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন শিখবো ট্রানজিস্টরে কিভাবে কারেন্ট ফ্লো করে। তোমরা এই জিনিসটা ভালো করে খেয়াল করো,
যে আমরা এখানে একটা এনপিএন ট্রানজিস্টর এঁকেছি, তোমরা একটা পিএনপি ট্রানজিস্টর নিজেরাই আঁকবা, এটার মতো হুবহু করে তোমরা ওটা নিজেরা ব্যাখ্যা করতে পারবা। এখানে এনপিএন ট্রানজিস্টরে আমরা দেখছি যে আমরা ট্রানজিস্টরকে এটাকে বায়াসিং করা হয়েছে, ট্রানজিস্টর বায়াসিং রুল অনুযায়ী আমরা বায়াসিং করেছি। অবশ্য এই এখানে আমাদের বায়াসিং যে করা হয়েছে একটা ব্যাটারি, এটা হলো শক্তিশালী ব্যাটারি। বায়াসিং রুল অনুযায়ী আমরা দেখছি এনপিএন ট্রানজিস্টরে এন টাইপ ট্রানজিস্টর, এন টাইপ ইমিটার, এটা হলো ইমিটার বলতেছি, এটা হলো বেস, এটা হলো কালেক্টর বলতেছি। হ্যাঁ, এটাকে আমরা নাম দিচ্ছি ইমিটার, এটাকে বলতেছি আমরা বেস, এটাকে বলতেছি কালেক্টর। ওকে, এখন ইমিটারে আমরা জানি ফরওয়ার্ড বাইস, যেহেতু এটা এন টাইপের ইমিটার এজন্য ব্যাটারির মাইনাস যুক্ত করা হয়েছে, তাহলে এটা ফরওয়ার্ড বাইস হয়েছে। আর কালেক্টরে আমরা যুক্ত করব কি, কালেক্টরে আমাদের যুক্ত করতে হবে, কালেক্টর করতে হবে রিভার্স বায়াস। তাহলে এটা কি টাইপের কালেক্টর, এটা হলো এন টাইপের কালেক্টর। এন টাইপের কালেক্টর হওয়ার কারণে এখানে আমরা জানি যে ব্যাটারির পজিটিভ লাগাইতে হবে, তাহলে রিভার্স বায়াস হবে। এই যে ব্যাটারি পজিটিভ লাগানো হয়েছে। ওকে, এখন আমরা দেখব যে এখানে কারেন্ট কিভাবে ফলো হচ্ছে। আমরা দেখি এই যে ব্যাটারির মাইনাস দ্বারা ইমিটারের এই ইলেকট্রনগুলো বিকশিত হবে, বিকশিত হলে এটা যেহেতু ফরওয়ার্ড বাইস, এই জাংশনটা ভেঙে যাবে। জার্মেনিয়ামের যদি ডায়োড হয় বা সিলিকনের হয় 0.7 ভোল্টেজ অতিক্রম এখানে বেশি দেওয়া হলে এই ডায়োড ভেঙে ইমিটারের ইলেকট্রনগুলো সব বেজে চলে আসবে। ভালো করে শোনো, ইমিটারের ইলেকট্রনগুলো যদি সব বেজে চলে আসে, তাহলে বেজে সামান্য পরিমাণে পজিটিভ হোল চার্জ আছে, সামান্য পরিমাণে। এখান থেকে সব ইলেকট্রন যদি এই বেজে চলে আসে, বেজে ইলেকট্রন হোল রিকম্বিনেশন হয়ে, অর্থাৎ 5% ইলেকট্রন হোল রিকম্বিনেশন হবে, বেশিরভাগ ইলেকট্রন এই বেজে থেকে যাবে, অর্থাৎ 95% থেকে গেল। তাহলে এতগুলো ইলেকট্রনের ঘনত্ব এখানে বেড়ে যাবে, যার কারণে এর চেম্বারও ছোট। এই ইলেকট্রনগুলো এদিকে বেস কারেন্ট সৃষ্টি করবে। বেস কারেন্ট সামান্য পরিমাণে, অর্থাৎ ইলেকট্রনগুলো যদি এদিকে আসে, এদিকে সামান্য পরিমাণে বেস কারেন্ট পাওয়া যাবে, আইবি। আর ইলেকট্রন যেহেতু এদিক থেকে ইলেকট্রনগুলো এদিকে ফলো হচ্ছে, তাহলে আমরা এদিকে দেখতেছি যে এখানে ইমিটার কারেন্ট সৃষ্টি হচ্ছে এদিকে। যেহেতু ইলেকট্রন এদিকে যাচ্ছে এদিকে, তাহলে ইমিটার কারেক্টরটা ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে কারেন্টটা এদিকে সৃষ্টি হচ্ছে। সামান্য বেস কারেন্ট সৃষ্টি হলো, এজন্য এদিকে যেহেতু ইলেকট্রন আছে, বেস কারেন্ট এইদিকে সৃষ্টি হলো। তো এখন দেখো, এখানে শক্তিশালী ব্যাটারি থাকার কারণে, এখানে ব্যাটারিটা খুব শক্তিশালী থাকার কারণে ইলেকট্রনগুলো এদিকে আসতে পারবে না। সব ইলেকট্রনগুলো এই শক্তিশালী ব্যাটারির চাপের কারণে, এই ব্যাটারি অপেক্ষা এই ব্যাটারি বেশি শক্তিশালী দেওয়া হয়। হ্যাঁ, এটা হলো ভিবি, এটা হলো ভিসি, ভিসি ইজ গ্রেটার দেন ভিবি। তাহলে বেশি শক্তিশালী ব্যাটারির কারণে এই সব ইলেকট্রন কালেক্টরে চলে যাবে, অর্থাৎ এই জাংশন ভেঙে ইলেকট্রনের চাপে সব এখানে চলে যাবে। তো এখানে ইলেকট্রনের ঘনত্ব অনেক বেড়ে যাবে, অর্থাৎ কালেক্টরে ইমিটারে সব ইলেকট্রনগুলো চলে আসবে। এখন এখানে ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি, আবার এটা আছে রিভার্স বায়াস, অর্থাৎ ইলেকট্রনগুলো এই পজিটিভ দ্বারা আকর্ষিত হয়ে এইদিকে সব চলে আসবে। ইলেকট্রনগুলো সব যদি এইদিকে আসে, তাহলে এইদিকে একটা কারেন্ট সৃষ্টি হবে ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে। ইলেকট্রন এদিকে যাচ্ছে, ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে একটা কারেন্ট সৃষ্টি হবে। এই কারেন্টটা হলো কালেক্টর কারেন্ট, যেহেতু এটা চেম্বারটা কালেক্টর থেকে আসতেছে, তাই কালেক্টর কারেন্টের মানটা অনেক বেড়ে যাবে। এটাই হলো আমাদের ট্রানজিস্টরের প্রবাহের সিস্টেম। আমাদের উদ্দেশ্য হলো কালেক্টর প্রবাহের মানটা বাড়িয়ে দেওয়া। এখন কালেক্টর প্রবাহের মান যখন বেশি বেশি হবে, সেটাই আমাদের উদ্দেশ্য। তাহলে এখন আমরা দেখতেছি এখানে ইমিটার কারেন্ট, ইমিটারকে আমরা নিয়ন্ত্রণ করে কালেক্টর প্রবাহটাকে আমরা বাড়াই দিলাম। অর্থাৎ ইমিটার কারেন্ট আমরা বায়াসিং ভোল্টেজ দিয়ে ইমিটার কারেন্ট দিলাম। ইমিটারের ইলেকট্রনগুলো বেজে গেল, বেজে ইলেকট্রন হোল রিকম্বিনেশন হয়ে বেশিরভাগ ইলেকট্রন কালেক্টরে গেল, কালেক্টর থেকে কালেক্টর প্রবাহের মান বাড়িয়ে দিল। এখানে যদি আমরা একটা লোড দিই RL, এই লোডের সাথে কালেক্টর প্রবাহ গুণ করে ভোল্টেজের মান অনেক গুণ বেড়ে যাবে। তাহলে আমরা, এটাই হলো আমাদের ট্রানজিস্টরের প্রবাহের সিস্টেম। তাহলে এখানে আমরা যদি দেখি কারেন্ট ফ্লোটা কেমন হলো, অর্থাৎ ইমিটার কারেন্টের কারণে, ইমিটার কারেন্ট আমরা দিলাম, যার কারণে আমরা কি পেলাম, বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্ট। ওহমের সূত্র থেকেও আমরা এখানে দেখতে পাচ্তেছি যে এই কারেন্টটা বের হয়ে আসতেছে, আর আইবি ভিতরে ঢুকতেছে, কালেক্টর ভিতরে ঢুকতেছে। এজন্য কালেক্টর আর বেজের সমষ্টি হলো ইমিটার কারেন্ট। এজন্য এটা হলো, আমরা এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব, অর্থাৎ আই মানে ইমিটার কারেন্ট,
আইবি মানে হলো বেস কারেন্ট, আইসি মানে হলো কালেক্টর কারেন্ট। ইমিটার কারেন্ট হলো বেস কারেন্ট ও কালেক্টর কারেন্টের সমষ্টি। এভাবে একটা ট্রানজিস্টরের প্রবাহটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এই জিনিসটা আমাদের জানা হলো। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই ট্রানজিস্টরে, এটা হলো আমরা এনপিএন ট্রানজিস্টরে কারেন্ট প্রবাহ শিখছি। তোমরা যদি নিজেরাই পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে কারেন্ট প্রবাহটা আঁকাও, তাহলে তোমরা অবশ্যই পারবা। তার মানে এখানে কি পজিটিভ হোল আছে, এখানে সামান্য পরিমাণে, এটা পিএনপি, এখানে সামান্য পরিমাণে এখানে এখানে পজিটিভ হোল আছে, ইমিটার যেহেতু অনেক, এখানে সামান্য পরিমাণে ইলেকট্রন আছে, এখানে কালেক্টর সামান্য ইমিটারের থেকে কম কিন্তু বেজের থেকে বেশি পজিটিভ চার্জ হোল আছে। এখন আমরা যদি এটা বাইসিং করতে চাই, তাহলে এভাবে বাইসিং করবা, পজিটিভে পজিটিভ, তাহলে এটা পি টাইপ, তাহলে এখানে ব্যাটারি পজিটিভ লাগাইতে হবে। আর ইমিটার ফরওয়ার্ড বাইসিং হলো, এটা ইমিটার। আর এটা হলো কালেক্টর, কালেক্টরকে রিভার্স বাইস করতে হবে, পি টাইপের কালেক্টর, তাহলে এখানে কি লাগাইতে হবে, ব্যাটারি মাইনাস লাগাইতে হবে, তাহলে মাইনাস প্লাস এই। তাহলে এখন দেখো এখানকার কার্যক্রমটা ঠিক একই রকম হবে। এখন এই ব্যাটারি পজিটিভ দ্বারা হোলগুলো বিকশিত হয়ে সব পজিটিভ চার্জ হোল বেজে আসবে। এই বেজে আসলে সামান্য পরিমাণ ইলেকট্রনের সাথে ইলেকট্রন হোল রিকম্বিনেশন হবে, বেশিরভাগ হোল এদিকে আসতে চাবে, অর্থাৎ বেস কারেন্ট সৃষ্টি করবে, অর্থাৎ এদিকে আসবে আইবি সৃষ্টি করবে, যেহেতু এদিকে যাচ্ছে আইই। এখন যেহেতু পজিটিভ চার্জ যাচ্ছে, ওই জন্য পজিটিভ চার্জ দিক অনুযায়ী কারেন্টের দিক আমরা অঙ্কন করতেছি। কিন্তু এখানে বেস কারেন্টটা বেশি হতে পারবে না, এই কারণে যে এখানে শক্তিশালী ব্যাটারি দ্বারা এই বেজের এই ইমিটার থেকে আসা ইলেকট্রনগুলো বিকশিত হয়ে সব ইমিটার থেকে আসা পজিটিভ হোলগুলো বিকশিত হয়ে এই ব্যাটারি পজিটিভ দ্বারা সব কালেক্টরে চলে যাবে। কালেক্টরে পজিটিভ হোলের ঘনত্বটা অনেক বাড়িয়ে দিবে, অর্থাৎ অনেক পরিমাণ কালেক্টরে তখন পজিটিভ হোল সৃষ্টি হবে। আর এই পজিটিভ হোল তখন এই মাইনাস দ্বারা আকর্ষিত হয়ে এদিকে কালেক্টর কারেন্ট সৃষ্টি করবে, অর্থাৎ কালেক্টর প্রবাহটাকে বাড়াই দিবে। এইভাবে একটা পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে কারেন্ট প্রবাহটা আসে। এটা হলো ট্রানজিস্টরের কার্যক্রম। শিক্ষার্থী, যদি পরীক্ষায় আসে যে একটা ট্রানজিস্টরের পিএনপি বা এনপিএন ট্রানজিস্টরের কার্যক্রম ব্যাখ্যা করো, তাহলে এইভাবে একটা চিত্র আঁকিয়ে তোমরা ব্যাখ্যা করবা, খুবই সহজ। তাহলে এখানে আমরা কি দেখতেছি, এখানেও ইমিটার কারেন্ট দেখলাম, ইমিটার কারেন্ট এইদিকে যাচ্ছে, বেস কারেন্ট বের হয়ে আসতেছে, কালেক্টর কারেন্ট বের হয়ে আসতেছে। এজন্য ইমিটার কারেন্ট সমান সমান আমরা লিখতেছি বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। এই হলো আমাদের ট্রানজিস্টরের কার্যক্রম। আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো, খুবই সহজ টপিক। এখন আমরা দেখব ট্রানজিস্টরের বিবর্ধক হিসেবে ট্রানজিস্টরের ব্যবহার। ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা একটা ট্রানজিস্টরের বিবর্ধন সার্কিট এঁকেছি। এটা হলো কমন ইমিটার কনফিগারেশন এঁকেছি, এটা কমন ইমিটার। আর এনপিএন ট্রানজিস্টর, যেহেতু এটা ইমিটারের তীর চিহ্নটা বাইরের দিকে, এটা হলো এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টরের কোন কনফিগারেশন নিয়েছি আমরা কমন ইমিটার কনফিগারেশন। কেন কমন ইমিটার? যে ইমিটারটা কমন, দুই পাশে ব্যাটারি আছে, মাঝখানে ইমিটার। এই ট্রানজিস্টর দিয়ে আমরা একটা দুর্বল সিগন্যালকে শক্তিশালী সিগন্যালে পরিণত করব। এইটাই হলো ট্রানজিস্টরের বিবর্ধন। অর্থাৎ ট্রানজিস্টরের বিবর্ধন বলতে কি বোঝায়? যে ট্রানজিস্টরের মাধ্যমে একটি দুর্বল সিগন্যালকে শক্তিশালী সিগন্যালে পরিণত করাই হলো আমাদের ট্রানজিস্টরের বিবর্ধন। উদাহরণ হলো, যেমন আমরা মাইকে খুব আস্তে আস্তে কথা বলি, কিন্তু মাইক দ্বারা কথাটা শোনা যায়, ওটাকে অনেক বিবর্ধিত করা হয়, এত জোরে লাউড স্পিকার হয় যেটা অনেক দূরে, 1 কিলোমিটার দূরেও শোনা যায়। সামান্য একটু কথা বলে, এমনি আমরা যদি সাধারণ মুখে কথা বলি তাহলে 1 কিলোমিটার দূরে শোনা যাবে না। তো আমাদের কথা বলাটা হলো দুর্বল সিগন্যাল, আর মাইকের ফলে যেটা আউটপুট পাচ্ছি সেটা অনেক দূরে শোনা যাচ্ছে, সেটা সাউন্ডটাকে অনেক গুণে বাড়িয়ে দিচ্ছে, এটা হলো আউটপুট সিগন্যাল, এটা হলো বিবর্ধিত সিগন্যাল। তাহলে আমরা এই কাজটা কে করে? এই কাজটা আসলে ট্রানজিস্টরের মাধ্যমে করা হয়। কিভাবে করা হয় সেটা আমরা দেখব। তো প্রথমে আমরা দেখি সিগন্যাল কি জিনিস। সিগন্যাল হলো একটা এসি পার্ট, এটাই হলো সিগন্যাল। ডিসি কখনো সিগন্যাল হয় না, অর্থাৎ সিগন্যাল হতে হলে তার ভেরিয়েশন হতে হবে। এই যে এটা ভেরিয়েশন আছে, এই সিগন্যালটা আমরা কোথায় দিয়েছি? সিগন্যালটা দিয়েছি আমরা এই যে একটা কমন ইমিটার ট্রানজিস্টরে ইমিটার এবং বেজের মধ্যে। আর এইখানে আমরা লোড রেজিস্টর, এখানে আমরা আউটপুটটা নেব। এই আউটপুটটা কোথায় রেখেছি? কালেক্টর এবং এমিটারের মধ্যে আউটপুট নেব। তাহলে এই ট্রানজিস্টরটা কিভাবে বিবর্ধন করতেছে সেটা আমরা এখন দেখি। এটা খুবই সহজ বিষয়। আমরা এখানে এমন একটা ব্যাটারি ভোল্টেজ নিয়েছি, এটাকে বলে বায়াসিং ভোল্টেজ। বায়াসিং ভোল্টেজটা এমন নেওয়া হবে
যেন আমরা যে সিগন্যালটা ব্যবহার করি, অর্থাৎ যে সিগন্যালটাকে বিবর্ধন করা হবে, অর্থাৎ এই সিগন্যালটাকে আমরা বিবর্ধন করব এখন, এটা একটা দুর্বল সিগন্যাল। এই সিগন্যালের যে ভোল্টেজ, এই সিগন্যালের ভোল্টেজ অপেক্ষা আমাদের এই বায়াসিং ভোল্টেজটা বেশি হতে হবে। সিগন্যালের ম্যাক্সিমাম ভোল্টেজ মনে করো এই পাশে +2, এই পাশে -2, অর্থাৎ 2.2 ধরলাম। আর এখানে আমাদের যে বায়াসিং ভোল্টেজটা নেব এটা 2 থেকে বেশি, 3, 4, 5, 7, মনে করো আমরা এটা নিলাম 0.7 ভোল্টেজ, তাহলে বায়াসিং হবে। যদি এটা আমরা এটা সিগন্যালটা হলো 0.2, ম্যাক্সিমাম 0.2, নেগেটিভে -0.2, তাহলে -0.2 +0.2 থেকে আমাদের এটা আসলে বেশি আছে 0.7। যদি এটা 0.1 নিতাম তাহলে কিন্তু বায়াসিং হতো না। তাহলে এখানে আমাদের অবশ্যই প্রথম খেয়াল রাখতে হবে যে আমাদের ইনপুট সিগন্যালের থেকে বায়াসিং ভোল্টেজটা বেশি হতে হবে। আমরা তাই নিয়েছি। আচ্ছা, এখন এই ইনপুট সিগন্যালের যখন আমরা এই পজিটিভ পার্ট অর্থাৎ এই 0.2 আসবে আর এখানে বায়াসিং ভোল্টেজ 0.7, তাহলে 0.7 আর 0.2 0.9 হয়ে যাবে। তাহলে অর্থাৎ আমরা জানি এখানে বায়াসিংটা বেড়ে গেল। অর্থাৎ বায়াসিং বেড়ে যাওয়ার কারণে আমরা জানি যে ইমিটার থেকে ইলেকট্রনগুলো বেজ হয়ে কালেক্টরে আসবে। যেহেতু এনপিএন ট্রানজিস্টর, তাহলে ইলেকট্রন এখানে বাহক হিসেবে কাজ করবে। ইমিটার থেকে ইলেকট্রনগুলো বেজ হয়ে কালেক্টরে চলে আসবে। অর্থাৎ ফরওয়ার্ড বায়াসিংটা বেশি হওয়ার কারণে এখানে কালেক্টরের প্রবাহটা বেড়ে যাবে, যেটা আমরা ইলেকট্রনের প্রবাহ থেকে ট্রানজিস্টরের প্রবাহ যেভাবে পাই সেখানে আমরা একটু আগে আলোচনা করলাম যে অর্থাৎ এখানে কালেক্টর প্রবাহের মানটা অনেক বেড়ে যাবে। কালেক্টর প্রবাহের মান যদি বেড়ে যায়, এখানে একটা লোড রেজিস্টর দেওয়া হয়েছে, অর্থাৎ আইসি কারেন্ট, এখানে যে আইসি ইন্টু আর এল, অর্থাৎ এখানে যদি আইসি কারেন্টটা আরএলটা যদি অনেক বেশি মানের রোধ নেওয়া হয়, এখানে 10 কিলো ওহম রোধ নেওয়া হয়, আর আইসি কারেন্টের মান যদি আমরা 100 অ্যাম্পিয়ার পেয়ে যাই, তাহলে 100 ইন্টু 10 কিলো ওহম, তাহলে ভোল্টেজটা অনেক গুণ বেড়ে গেল। এভাবে একটা ইনপুট সিগন্যালে আমরা যে দুর্বল একটা সিগন্যাল দিলাম, এইটার জন্য এই ভোল্টেজের জন্য যে কারেন্টটা থাকতেছে সেই কারেন্টের থেকে আমরা এখানে অনেক গুণে কারেন্ট বেশি পেলাম, আর ওই কারেন্টের থেকে এখানে ভোল্টেজটা বেশি পেলাম। অর্থাৎ আমরা একটু অনেক বিবর্ধিত, অর্থাৎ ইনপুট সিগন্যাল ছিল এটা, আউটপুট হয়ে গেল অনেক বড় বেশি। আবার এখানে যখন নেগেটিভ হাফ সাইকেল আসবে, নেগেটিভ হাফ সাইকেল আসলে এখানে যখন আমরা দেখতেছি 0.7, তাহলে নেগেটিভ হাফ সাইকেলের জন্য এখানে আমাদের বায়াসিং ভোল্টেজটা তখন কমে যায়। আগে যেমন পজিটিভের জন্য 0.9 হয়ে গেছিল, এখন 0.7 আর 0.2 জন্য এখন হয়ে যাবে 0.5, অর্থাৎ বায়াসিং ভোল্টেজটা কমে যাবে। বায়াসিং ভোল্টেজটা কমে যাওয়ার কারণে এখানে কালেক্টর প্রবাহটা আগের থেকে কমে যাবে। কালেক্টর প্রবাহটা যদি আগের থেকে কমে যায় তাহলে কি হবে, এখানে ভোল্টেজটাও আগের থেকে কমে যাবে। এখন এটা কমে যাওয়া মানে অর্থাৎ আমরা যদি এইভাবে দেখি, এটা হলো +2, এটা হলো -2। এখন এটাকে যদি আমরা কমায় দিই, তা কমায় দেওয়া মানে কি, ঋণাত্মক দিকে যদি কমায় দিই তাহলে -5, এটা হলো আরো কম। এটা হলো -2 যেমন কম, -5 হলো আরো কম। তাহলে কমে যাওয়া মানে হলো -2 থেকে অনেক বেশি কমে যাওয়া। তাহলে এখানে আমরা যেমন কালেক্টর প্রবাহটা কমে গেল, তাহলে কালেক্টর প্রবাহ কমে গেলে ভোল্টেজটাও কমে যাবে, অর্থাৎ ঋণাত্মক দিকে কমে যাবে। ঋণাত্মক দিকে কমে যাওয়া মানে নিচের দিকেও বৃদ্ধি পাওয়া। এভাবে আমরা একটা ইনপুট ভোল্টেজ দিলাম, ইনপুট সিগন্যাল দিলাম, ইনপুট সিগন্যালের মাধ্যমে আউটপুট সিগন্যালটাকে আমরা বিবর্ধিত করলাম। এখন কথা হচ্ছে, যেহেতু এটা একটা এনপিএন ট্রানজিস্টরে কি ঘটে, এনপিএন ট্রানজিস্টরে এটা হলো কমন ইমিটার কনফিগারেশনের ক্ষেত্রে আমরা জানি যে এটা 180 ডিগ্রি ফেজ শিফট হয়। অর্থাৎ আউটপুটটা আমরা যখন ইনপুটটা এরকম দিচ্ছি, এই ইনপুটের কারণে এই আউটপুট পাচ্ছি, আসলে এই আউটপুটটা এখন ফেজ শিফট হবে 180 ডিগ্রিতে। 180 ডিগ্রি ফেজ শিফট হয়, অর্থাৎ এই প্রথমে বিবর্ধনটা নিচের দিকে হবে, অর্থাৎ এটাই হলো প্রথম পজিটিভ অংশের জন্য বিবর্ধন, পরের নেগেটিভের জন্য কমে যাওয়া বিবর্ধন। এটা এভাবে ফেজ শিফট হবে 180 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এভাবে একটা ট্রানজিস্টরের কি হয়, এভাবে একটা ট্রানজিস্টরের বিবর্ধন হয়। তাহলে আমরা এখানে বিবর্ধন সার্কিটটা আমরা বুঝতে পারলাম যে এখানে আসলে তেমন কিছুই নাই, যে আমরা একটা কমন ইমিটার কনফিগারেশন নিয়েছি, ইমিটারে ফরওয়ার্ড বাইস করা হয়েছে, কালেক্টরকে রিভার্স বাইস করা হয়েছে, যেহেতু এন টাইপ কালেক্টর। ইমিটার বেজের মধ্যে একটা দুর্বল সিগন্যাল দিয়েছি, দুর্বল সিগন্যাল বায়াসিং ভোল্টেজের দ্বারা এই দুর্বল সিগন্যালের পজিটিভ অংশ দিয়ে বায়াসিং ভোল্টেজটা বেড়ে যাবে। বায়াসিং বেড়ে গেলে কালেক্টর প্রবাহের মান বহুগুণে বেড়ে যাবে। কালেক্টর প্রবাহের মান বেড়ে গেলে আউটপুট ভোল্টেজও বিবর্ধিত হবে।
এই যে আউটপুট ভোল্টেজ বিবর্ধিত হয়েছে। তোমরা ঠিক এইভাবে লিখবা। এরপরে বলবা যখন ঋণাত্মক সিগনালে ঋণাত্মক অর্ধচক্র আসবে, ঋণাত্মক অংশের জন্য বাইসিং ভোল্টেজটা কমে যাবে। বাইসিং ভোল্টেজ কমে গেলে আউটপুটের কালেক্টর প্রবাহটাও কমে যাবে। কালেক্টর প্রবাহটা কিভাবে কমবে? কমে যাওয়া অর্থাৎ ঋণাত্মক দিকে কমে যাবে। এই কমে যাওয়া মানে ঋণাত্মক দিকে বৃদ্ধি পাওয়া। এই ঋণাত্মক দিকে বৃদ্ধি পাওয়াটা এই যে এইভাবে আমরা দেখিয়েছি, অর্থাৎ কালেক্টর প্রবাহটা ঋণাত্মক দিকে বেড়ে গেল অর্থাৎ কমে গেছে। এভাবে একটা দুর্বল সিগন্যাল বিবর্ধিত সিগন্যালে পরিণত হলো। আর আমরা লিখবো যে কমন এমিটার সিগন্যালের ক্ষেত্রে, কমন এমিটার কনফিগারেশনের ক্ষেত্রে ফেজ 180 ডিগ্রি পরিবর্তন হয়। এই জন্য ইনপুট সিগন্যাল এটা, আউটপুট সিগন্যাল প্রকৃতপক্ষে এটা। এটা শুধু কমন এমিটারের জন্য হয়, অন্য কনফিগারেশনে ফেজ শিফট হয় না ট্রানজিস্টরের গঠনের কারণে। তাহলে এইভাবে কমন এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা বললাম, তোমরা নিজেরাই পিএনপি ট্রানজিস্টরের জন্য চেষ্টা করবা। ওকে, তাহলে আমরা এটা একটা ট্রানজিস্টর কিভাবে বিবর্ধিত হয় এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা সুইচ হিসেবে ট্রানজিস্টর এটা একটু দেখব। সুইচ হিসেবে একটা ট্রানজিস্টর যদি ব্যবহার করতে চাই তাহলে আমরা এভাবে ব্যবহার করব যে এখান থেকে আমরা যদি পজিটিভ 5 ভোল্টেজ নিয়ে আসি, এই পজিটিভ 5 ভোল্টেজ আসা এটা রোদ দিয়ে এসে আমরা যাওয়া দুইটা রাস্তা পাচ্ছি। একটা হলো ট্রানজিস্টরের ভিতর দিয়ে, আর একটা হলো এই দিক দিয়ে, এটা হলো বাল্বের ভিতর দিয়ে। আমরা যদি এই ট্রানজিস্টরটাকে অন করে রাখি অর্থাৎ বাইসিং করি, অর্থাৎ এখানে পজিটিভ ভোল্টেজটা দিই, তাহলে ট্রানজিস্টরটা অন হবে। ট্রানজিস্টর যদি অন হয় তাহলে এই 5 ভোল্টেজ এই ট্রানজিস্টরের ভিতরে আর কোনো রোধ থাকবে না, এদিক দিয়ে যাওয়ার একটা রাস্তা পাবে, সার্কিট কমপ্লিট করবে। আর বাল্বের রোধ তো অসীম, বাল্বের রোধ অনেক বেশি, তাহলে আমরা জানি কারেন্ট বেশি রোধের ভিতর দিয়ে যাবে না। এদিক দিয়ে যেহেতু কোনো রোধই নাই, অর্থাৎ এটা একটা কন্ডাক্টর হিসেবে কাজ করবে, তাহলে এই প্রবাহটা এই কন্ডাক্টরের ভিতর দিয়ে সার্কিট কমপ্লিট করবে। অর্থাৎ এখানে যদি আমরা একটা মাইনাস দিই তাহলে এখানে চলে আসলো। আর যদি এখানে আমাদের এই ট্রানজিস্টরটা অন না করা হয়, অর্থাৎ ট্রানজিস্টর যদি অফ করে দিই, এখানে বাইসিং ভোল্টেজটা অফ করে দিই, তাহলে এই ট্রানজিস্টর রোধ হবে অসীম। অসীম মানে ছেঁড়া তার, এদিক দিয়ে কোনো প্রবাহ আসার কোনো রাস্তা পাবে না। অর্থাৎ এই 5 ভোল্টেজ এখানে আসে, এদিকে একটা রাস্তা পাবে, এদিকে যাওয়ার পাবে। এদিকে যেহেতু অসীম রোধ, তাহলে এদিকে আর আসবে না, প্রবাহটা এই বাল্বকে জ্বালিয়ে এই পাশ দিয়ে চলে আসবে, অর্থাৎ এই সার্কিটটা কমপ্লিট হবে। এভাবে একটা ট্রানজিস্টর সুইচ হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ ট্রানজিস্টরকে যদি আমরা অন করি তাহলে বাতিটা অফ হয়ে যাচ্ছে, আবার ট্রানজিস্টরটাকে যদি আমরা অফ রাখি, অর্থাৎ এটা অফ রাখলাম, তাহলে বাতিটা অন হচ্ছে। এভাবে একটা ট্রানজিস্টর সুইচ হিসাবে কাজ করে। আবার এটাকে আমরা সিরিজ হিসাবেও কাজ করতে পারি, অর্থাৎ এখান থেকে যদি 5 ভোল্টেজ আসে আর এখানে যদি আমরা একটা বাল্ব লাগাই, তারপরে যদি এখানে আমরা একটা বাল্বের পরে তারটা দিয়ে এখানে যদি আমরা একটা ট্রানজিস্টর লাগাই রাখি, আর ট্রানজিস্টরে এখানে যদি আমরা বাইসিংটা দিই, অর্থাৎ এইভাবে যদি ধরি যে এখানে 5 ভোল্টেজ থেকে প্রবাহ আসে এখানে একটা বাল্বের ভিতর দিয়ে আসে, এই ট্রানজিস্টরের ভিতর দিয়ে এখানে আসে নেগেটিভ, মানে সার্কিট কমপ্লিট করবে। এখন আমরা ট্রানজিস্টরকে যদি অন করে রাখি তাহলে এর ভিতর দিয়ে এটা একটা পরিবাহীর মতো কাজ করবে, অর্থাৎ ইমিটার বেস কালেক্টরের মধ্যে চার্জগুলো চলাচল করবে, পরিবাহী। অর্থাৎ এটার ভিতরে কোনো রোধ নাই, 5 ভোল্টেজ তখন এই বাতি জ্বালিয়ে এই পরিবাহীর তারের ভিতর দিয়ে এসে চলে আসবে, তার মানে এই বাতিটা জ্বলবে। অর্থাৎ ট্রানজিস্টর যদি আমরা অন করি তাহলে এই বাতিটা জ্বলতেছে। আবার ট্রানজিস্টর যদি অফ করে রাখি, অর্থাৎ এখানে তাহলে অসীম রোধ হবে, এটা ছেঁড়া তারের মতো হবে, কোনো কানেকশন থাকবে না। ইমিটার বেস কালেক্টরের মধ্যে কি থাকবে, ডিপ্লেশন লেয়ার থাকবে, অর্থাৎ ওই যে ডায়োডগুলোর ভিতরে রোধ থাকবে অসীম, যার ফলে ইমিটার থেকে কালেক্টর থেকে বেজে কোনো কারেন্ট যাবে না। অর্থাৎ এটা একটা যেটাকে বলে আমরা পোটেনশিয়াল ব্যারিয়ার থাকবে, যার ফলে ট্রানজিস্টরের ভিতরটা অপরিবাহীর মতো কাজ করবে। ফলে প্রবাহ এখান থেকে এদিকে আসে সার্কিট কমপ্লিট করতে পারবে না, যার ফলে আমরা কি দেখবো, এই বাতিটা জ্বলবে না সার্কিট কমপ্লিট না করা পর্যন্ত। তাহলে এভাবে এটা হলো সিরিজে ট্রানজিস্টর ব্যবহার করে আমরা সুইচ হিসেবে ব্যবহার করতেছি। অর্থাৎ ট্রানজিস্টর অন, তাহলে ট্রানজিস্টরের ভিতরে কোনো রোধ নাই, তাহলে এই বাতি জ্বলতেছে, এদিক দিয়ে সার্কিট কমপ্লিট হচ্ছে। আর ট্রানজিস্টর অফ, তাহলে বাতিও অফ। কেন? এই দিক দিয়ে আসতেছে, এর ভিতরে অসীম রোধ, তো 5 ভোল্টেজ এই বাল্বকে জ্বালিয়ে এই সার্কিট কমপ্লিট করতে পারবে না, ঋণাত্মক পর্যন্ত আসতে পারবে না, ফলে বাতিও জ্বলবে না। আর এখানে ট্রানজিস্টর অন, মানে এই ট্রানজিস্টর অন মানে এর ভিতরে কোনো রোধ নাই, এটা একেবারে পরিবাহী তার, তাহলে প্রবাহ আসে দুইটা রাস্তা পাবে, একটা হলো রোধের ভিতর দিয়ে আর একটা হলো পরিবাহীর ভিতর দিয়ে। আমরা জানি প্রবাহ অধিক সহজ রাস্তা দিয়ে যায়, এদিকে রোধ থাকার কারণে সামান্য প্রবাহ ওই দিক দিয়ে যাবে না,
পুরো প্রবাহটা এই পরিবাহীর ভিতর দিয়ে আসে এখানে সার্কিট কমপ্লিট করবে। তার মানে এই বাতিটা জ্বলবে না, অর্থাৎ ট্রানজিস্টর অন, বাতি জ্বলবে না। আবার ট্রানজিস্টর যদি আমরা অফ করে রাখি তাহলে এখানে রাস্তা ট্রানজিস্টর ভিতর দিয়ে না যেয়ে এদিক দিয়ে বাল্বকে জ্বালিয়ে এদিক দিয়ে চলে আসবে। এভাবে আমরা ট্রানজিস্টরকে সুইচ হিসেবে ব্যবহার করতে পারি। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, খুব সহজ সার্কিটের মাধ্যমে আমরা ট্রানজিস্টরে এই সুইচ হিসেবে কিভাবে ট্রানজিস্টর ব্যবহার করা হয় এটা বুঝতে পারলাম। আমার এই কথাগুলো যদি 2-3 বার শুনো তাহলে তোমরা আরো ভালো সুন্দর বুঝতে পারবা। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখে আমরা শেষ করতেছি, এই যে ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণক এবং প্রবাহ লাভ, এই দুইটা জিনিস। দেখো, আমরা আলফা বলতেছি আমরা প্রবাহ বিবর্ধন গুণক, অর্থাৎ কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর। এই আলফার সূত্রটা কি লিখেছি? আইসি ভাগ আই, অর্থাৎ কালেক্টর প্রবাহ যে আমরা যে পেয়েছি, কালেক্টর প্রবাহটার মানটা ইমিটার কারেন্টের কারণে কতটুকু কালেক্টর প্রবাহ পেয়েছি, অর্থাৎ আই নিচে আইসি উপরে, এই কালেক্টর প্রবাহটা ইমিটারের কারণে কতটুকু পাইলাম, এটা হলো কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর বা প্রবাহ বিবর্ধন গুণক, আলফা প্রকাশ করা হয়। আর বিটা বলতে কি বোঝায়? এটাকে বেটা লেখা হয়েছে। বেটা বলতে বোঝায় বেটা ইকুয়াল টু আইসি ভাগ আইভি, অর্থাৎ কতটুক বেস কারেন্ট লস করে, আমরা যত বেস কারেন্ট কম হবে কালেক্টর কারেন্টটা তত বেশি হবে, তত জানি কতটুক বেস কারেন্ট লস করে কালেক্টর কারেন্ট কত বেশি পেলাম, এটা হলো প্রবাহ লাভ। আচ্ছা, এই আলফা আর বিটা এটা এবং আই সমান সমান আমরা এই সূত্র জানি। এই সূত্রের সাহায্যে আমরা এই সূত্রটা বের করতে পারবো, অর্থাৎ আলফা বিটার মধ্যে সম্পর্ক, যে বিটা ইকুয়াল টু লেখা যায় আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। তাহলে এই সূত্রটা তোমরা এই সূত্র দুইটার মাধ্যমে প্রমাণ করতে পারবা। তাহলে আলফার নাম হলো প্রবাহ বিবর্ধন গুণক, আইসি হলো কালেক্টর কারেন্ট, আই হলো ইমিটার কারেন্ট, বেটা হলো প্রবাহ লাভ বা কারেন্ট গেইন, এটা হলো কালেক্টর কারেন্ট বেস কারেন্টের অনুপাত, আর এটা হলো প্রবাহ লাভ আর প্রবাহ বিবর্ধন গুণকের মধ্যে সম্পর্ক। তাহলে এই জিনিসগুলো আমরা ভালো করে জানবো। তো প্রিয় শিক্ষার্থী, এখানেই আমি শেষ করছি। তোমরা আশা করি তোমরা এই লেকচারটা ভালো করে দেখবা, তাহলে তোমাদের ট্রানজিস্টর সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। আর তোমরা সৃজনশীলের প্র্যাকটিস করবা, আর ভবিষ্যতে যদি সম্ভব হয় তাহলে আমি তোমাদেরকে একটা লাইভ ক্লাস নিয়ে এই শেষ করব পরে। আপাতত এখানেই আমি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।